মারা যায় আমরা হচ্ছে আবু সাইদের যে লাশটা ওই লাশটা আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসতে পারি। ওই দিন হচ্ছে মানে এমন অবস্থা ছিল যে পুলিশ মানে যারা শহরে ছিল মেডিকেল থেকে আমাদের বন্ধুদের কাছ থেকে হচ্ছে সাইদের লাশটা হচ্ছে ওরা জোর করে কেড়ে নিয়ে যায়। তো মানে লাশ নিয়ে কোথায় রেখেছে লাস্ট মুহূর্তে মানে আমরা কি মানে যারা ছিল হাসপাতালে কে জানতে পারতেছি না যে আমাদের বন্ধুর লাশটা কোথায়। আমরা চাচ্ছি যে ক্যাম্পাসে আমাদের বন্ধুকে মানে জানাজা পড়ানোর জন্য আমাদের সবার পক্ষ থেকে সম্মান জানানোর জন্য। তো ওই মুহূর্তে যখন আমরা ক্যাম্পাসে মানে 10,000-এর উপরে মানে হাজার হাজার মানুষ সাইড মারা যাওয়ার খবর শুনে সবাই রংপুরের স্কুল কলেজগুলো থেকে মানে সবাই মাঠে নেমে আসে আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসে। তো আমরা যখন পুরো মিছিল নিয়ে আর কি সন্ধ্যা থেকে হাসপাতালে যাচ্ছি যে আবু সাইদকে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসবো, নিয়ে এসে শেষবারের মতন ওকে আমরা দেখবো। তো ওই মুহূর্তে মানে আমরা যখন মিছিল নিয়ে আগাতে থাকি তো সবাই ফোন দিচ্ছে শহর থেকে যে তোমরা শহরে এসো না, শহরে হচ্ছে র্যাব তারপরে পুলিশ অনেক গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, তোমাদের উপর আক্রমণ করবে। এমনকি থানা থেকেও ফোন দিতেছে যে আপনারা যদি আসেন আপনাদের উপরে আমরা গুলি করতে বাধ্য হব, তখন এই যায় আমাদের কারোরই থাকবে না। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেদিন 16 তারিখে থেকে পুরো নিয়ম ওনারা কোনো ভূমিকায় রাখতে পারেনি। তো যখন রাত হয়ে যাচ্ছে তো আমরা পরে মিছিল যখন অগ্রবাদ হলো শহরের দিকে তখন আমরা সবাই কথা বলে যে এখন যদি আবার কেউ মারা যায় আমরা তো বিচারও পাবো না, তাহলে মানে এখন আমাদের ক্যাম্পাসে থাকাই মানে ভালো হবে। তো ওই দিন আমরা পরে রাত পর্যন্ত ছিলাম। রাতের পরে যখন আমাদের প্রোগ্রাম শেষ করা হয় সবাই যখন যার যার মানে বাসায় বা মেসে ব্যাক করতেছে রাস্তায় তখন ছাত্রলীগের ছেলেরা বা পুলিশ মানে একটু কয়েকজনকে ওরা হচ্ছে হেনস্থা করছে, কয়েকজনকে আঘাত করে। তো এরপরে যে 16 তারিখের পরে রংপুরে যে আমরা আন্দোলন চালিয়ে যাই ওটা খুবই মানে যুদ্ধের মতোই ছিল, যে সবাই ভাবতাম যে আসলে 71-এ যে যুদ্ধ হয়েছে তখন তো যোগাযোগ ব্যবস্থা ছিল না, অনলাইন মাধ্যম ছিল না। এখন আমরা এই অনলাইনের যুগে বসবাস করেও সবার কাছ থেকে ডিসকানেক্ট, কারফিউর জন্য, ইন্টারনেট বন্ধের জন্য। তো সব মিলে আমাদের আন্দোলন করেছি। আর হচ্ছে মানে 17-18 তারিখের পর মানে যে আন্দোলনগুলো আমরা করতাম ওইখানে প্রায় 20,000-এর উপরে মানুষ আর কি আমাদের আন্দোলনে থাকতো। তো লাস্টের দিকে হচ্ছে পরে আমরা শহরের দিকে মুভ করি যে তাহলে সবাই অংশগ্রহণ করতে পারবে সহজে। তো আমাদের আন্দোলনের কারণে হচ্ছে ধরেন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে বন্ধুরা আছে ওদের সাথে যোগাযোগ করতাম যে আমরা কিভাবে কাজ করলে ভালো হবে, আমাদের আরো যে সহযোদ্ধারা ছিল। আর বিশেষ করে মানে একদম 5 তারিখের পর থেকে যে বিষয়গুলো হচ্ছে মানে যেটা আর কি বলে কেন্দ্র আর কি মানে ঢাকা থেকে বিশেষ করে রংপুর বা বিভিন্ন যে জায়গাগুলো ছিল ওদের সাথে একটু যোগাযোগ কমিয়ে আসছিল আর কি। তখন দেখা যায় যে একটু মানে মেয়েরা বিশেষ করে যারা আমাদের রংপুরে ছিল আমাদের সহযোদ্ধারা, তো দেখা যায় ছেলেরা হচ্ছে কাজ করছে, মেয়েরাও কাজ করছে, কিন্তু যখন মিডিয়া ফেস করা বা বিভিন্ন বিষয় যখন পাবলিশড হয় ওই জায়গাগুলোতে আসলে মানে আমরা তেমন ভাবে উপস্থাপন করতে পারিনি। তো আস্তে আস্তে দেখা যায় যে তো ওই জায়গাগুলোতে দেখি যে মিডিয়ার লোকেরা আসলে মানে ছেলেদেরকে প্রাধান্য দিচ্ছে, যারা মিডিয়ার সাথে যোগাযোগ করে ওদেরকে আর কি ফেসবুক তৈরি করে দিচ্ছে। মানে এরকম ঘটনা আর কি অনেক জায়গায় ঘটেছে। আর বিশেষ করে রংপুরের আবু সাইদ যেদিন মারা যায় ওর মারা যাওয়ার সাথে সাথেই আমরা আরেকটা নিউজ শুনি যে আমাদের স্কুলের একজন মেয়ে ও মারা যায়, ও গুলিবিদ্ধ হয়। তো মানে এই খবর শোনার সাথে সাথে আর ওদের যে
স্কুল, আর ওইখানে প্রায় সব স্কুলের ছেলে মেয়েরা চলে আসে। তো এই যে মানে এই মেয়েটা তখন মানে ও এখন সুস্থ, মারা যায়নি। এখন দেখা যাচ্ছে যে মানে এতগুলো মানুষের প্রাণের বিনিময়েও মানে আমরা যখন এই অবস্থায় আসছি, এখন দেখা যায় যে আমরা যদি বাহিরে যাই একটু কাজ করতে, যেমন একজন আপু বললো যে ওয়াইফ ম্যাটেরিয়াল আর কি, তো মানে বিশ্ববিদ্যালয়ের এরিয়াগুলোতে থাকার কারণে মানে আমাদের একটু ওই রকম পরিস্থিতির মানে মুখোমুখি কম হতে হয়েছে, কিন্তু মানে বিভিন্ন বাজে কমেন্ট এগুলো তো আসে। প্লাস হচ্ছে যে মানে আমরা চাই যে রাষ্ট্র আমাদের কিভাবে দেখবে। এখন নারীরা তো বিশেষ করে আমাদের যে রুরাল এরিয়াগুলোতে আমরা বড় হয়েছি ছোট থেকে, ওইখানে বিশেষ করে মানে মানে আমাদের মায়েদের বা আমাদের আত্মীয় যে ফুপু বা খালাদের দেখি, ওনারা যথেষ্ট পরিশ্রম করেন, খাটেন, কিন্তু মানে বিভিন্ন যখন ডিসিশন মেকিং করতে হয় ওইগুলোতে হচ্ছে ওনারা পার্টিসিপেট করেন না, ভয় পায় যে কেউ যদি ধমক দেয় বা কেউ যদি কোনো কিছু বলে তাহলে আমরা তো আর্থিকভাবে তেমনই মানে উন্নত না, আর আর্থিকভাবে সাপোর্ট করতে পারি না। তো ওই দিকে দেখা যায় যে আমাদের বাবাদের থেকে আমাদের মায়েরা ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে পার্টিসিপেট করতে পারে না। তো এটা অবশ্য খুব ভালো ডিসিশন যে আমার বাবা মা দুজনই আমাদের ডিসিশন মেকিং এ আসতে পারে। কিন্তু এখন দেখছি যে রাষ্ট্রের এই ছোট ছোট বৈষম্যগুলো আমি মানে যখন বেড়ে উঠছি স্কুল কলেজ, তখন থেকেই খেয়াল হয় যে মানে মেয়েরা কেন এরকম অবহেলার মুখোমুখি। আর 5 আগস্টের পরে আমাদের নারী যে সহযোগিতা ছিল ওদের মানে খুব একদম হাওয়ায় মিলে গেছে, আর কাউকে মানে আমি নিজেও নিজেকে খুঁজে পাচ্ছি না অনেক সময়। তো আমার যে নারী সহযোগিতা ছিল তাদের তো আসলে মানে খুঁজে পাওয়া কাজ হয়ে যাচ্ছে। মানে সবাই দেখি খুব ক্ষমতা দৌড়াদৌড়ি বা অনেক কিছু কাজের দৌড়াদৌড়ি সবকিছু মিলিয়ে মানে ওই জায়গাগুলো থেকে হচ্ছে নারীদেরকে পিছনে সরিয়ে রাখা হচ্ছে। এটা আমি বলবো যে রাষ্ট্রের যে দায়িত্বশীল জায়গাগুলো আছে ওইখান থেকেও মানে আমি নারীদের তেমন কোনো পার্টিসিপেট বা আমাদের আন্দোলনের যে সহযোগিতা নারী বন্ধুরা ছিল তাদের কাউকেই আমরা দেখতে পাইনি। তো এটা আসলে আমি বলবো যে আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন ধাপে ধাপে হচ্ছে আমাদের মানে এখানে যে কোনো নারী কোটা ব্যবহার করে কোন নারীকে হচ্ছে কাজ দিতে হবে এরকমই কিন্তু না। আমরা হচ্ছে চাই যে আমাদের যে বন্ধুরা কাজ করছিল তাদের যোগ্যতার ভিত্তিতে তাদের কোয়ালিটি দেখে হচ্ছে আপনারা তাদের বিভিন্ন কাজে মানে করতে। আর আরেকটা বিষয় হচ্ছে আমি নারী অঙ্গনে কাজ করছি প্রায় 3 বছর যাবতীয়। আমাদের জনসংখ্যাতে আমরা কাজ করি, তো দেখা যায় যে আমরা যখন বিভিন্ন প্ল্যাটফর্মে আর কি আমাদের বিভিন্ন বয়সী বোন বা আমাদের বোন আমাদের সাথে পরিচিত হই বা তাদের সাথে কথা বলি, বিভিন্ন ধরনের রুট লেভেলে কাজ করি, তখন দেখা যায় যে আসলে মানে মেয়েদের যে ভিতর থেকে একদম গোড়া থেকে যে সব বৈষম্যের কারণে আমাদের পিছিয়ে থাকতে হয়। তো ওই জিনিসগুলো আর কি আমরা চাই যে এই রাষ্ট্রে